নাম চূড়ান্ত হবে স্থায়ী কমিটির বৈঠকে, বগুড়া এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। সিলেটে 11 দলের সমাবেশে যোগ দিয়েছেন জামায়াতের আমির, গণভোটের রায় বাস্তবায়নের দাবি। তিন জেলায় 15 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, বিজিবি এবং স্থানীয়দের সতর্কতায় প্রতিহত। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ 24-এ। আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া কণা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের এমনটাই বলেন তিনি। দলের ভেতর না বাইরের থেকে রাষ্ট্রপতি হবেন এমন প্রশ্নের বিষয়টি তিনি এড়িয়ে যান। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবিতে এবার সিলেটে বিভাগীয় সমাবেশ করছে 11 দলীয় জোট। দুপুরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে। সকাল থেকে সভাস্থলে আসতে শুরু করেন সিলেট সহ বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে নেতাকর্মীরা। সভায় যোগ দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। নির্বাচিত হওয়ার পরে তারা সংস্কার কি সেটা ভুলে গিয়েছে। তাদের 31 দফাতে সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পরে সংস্কার কি তারা ভুলে গিয়েছে। আপনারা ওখানে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে হয়েছে, আমরা হা ভোট বিজয় করে নিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। দর্শকের বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, আমরা দেখতে পাচ্ছি যে এই ঐক্য জোটের কেন্দ্রীয় নেতারা অনেকে এরই মধ্যে কথা বলেছেন, তারা কি বলেছেন, কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? দেখুন, মাত্র জামাতে ইসলামের আমির এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্য শেষ করেছেন। এখন এই যে সিলেট বিভাগীয় সমাবেশের যিনি সভাপতিত্ব করছেন ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, এলডিপির চেয়ারম্যান, তিনি বক্তব্য রাখছেন। এবং আমরা দেখেছি যখন শফিকুর রহমান বক্তব্য রাখছিলেন তিনি বলছেন যে গণভোট দেশে 70% জনগণ রায় দিয়েছে, সেই রায়কে যাতে বিএনপি দ্রুত সময়ের মধ্যে মেনে নেয় এবং রায় বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেয় সে আহ্বান জানিয়েছেন। একই সাথে তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি গণভোটের রায় বাস্তবায়ন না হয় তাহলে তারা কঠোর আন্দোলন দিবেন। আপনি জানেন যে রাজশাহী থেকে এই বিভাগীয় সমাবেশ শুরু হয়েছিল এবং আজকে বিভাগীয় পর্যায়ে শেষ সমাবেশ চলছে সিলেটে। ইতিমধ্যে নাহিদ ইসলামও বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে সারা দেশে যেভাবে জুলাই আন্দোলনের মাধ্যমে নাকি নতুন গণতান্ত্রিক দেশ তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক পথের একটি অন্যতম অগ্রযাত্রা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন। যদি বিএনপি সরকার সেই গণভোটের রায় বাস্তবায়ন না করে তাহলে তারা আরেকটি জুলাই অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন। একই সাথে এখানে যারা নেতৃবৃন্দরা রয়েছেন স্থানীয় এবং জাতীয়, তারা বলছেন ঢাকায় একটি বড় করে সমাবেশ হবে, সেখান থেকে আরো বড় ধরনের আন্দোলনের ঘোষণা আসতে পারে তারা ইতিমধ্যে জানিয়েছেন। জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু সিলেট যেহেতু বিভাগীয় সমাবেশ, আমরা দেখেছি 11 দলীয় ঐক্যের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এই আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ এবং হয়তো কিছুক্ষণের মধ্যে আর 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়তো এই 11 দলীয় ঐক্যের যে মহাসমাবেশ রয়েছে তা সমাপ্ত হবে। তখন আমার কাছে এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে 11 দলীয় ঐক্য জোটের মহাসমাবেশের সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজহারউদ্দিন শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সিলেটে বিভাগীয় সমাবেশ করছে 11 দলীয় জোট, তারই সবশেষ খবর। দিনাজপুর এবং ঝিনাইদহ সীমান্ত দিয়ে 15 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
এর মধ্যে দিনাজপুরের বিরামপুরের মাহমুদপুর সীমান্তে 9 জন এবং ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 6 জনকে পুষির চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায় ভোরে ঝিনাইদহের সামন্তা এলাকা দিয়ে 4 জন পুরুষ এবং 2 জন নারীকে পুষিনের চেষ্টা করে 59 বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গা মোড়া ক্যাম্পের সদস্যরা। বিজিবির টহল দলের বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে অবস্থান করছে সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের 30 গজের ভেতরে। দিনাজপুরের মাহমুদপুর সীমান্তে 9 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় ভারতের ভেতরে অবস্থান করছে তারা। ফেনী সাহেবনগর সীমান্তেও 8 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। ভারত থেকে পুষিনের চেষ্টা করে বিএসএফ 9 জন সদস্য, টোটাল 9 জন সদস্য। ওগুলোকে আমরা ঠেকার জন্য আমরা এখানে গ্রামবাসীরা সবাই মিলে আসছি। আমরা জীবন দিয়ে রক্ষা করবো, এদেরকে আসতে দিব না আমরা। পুষিনের আরো খবর জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, এই 6 জনের পুষিন তো আসলে অনেকটা ঠেকি দিয়েছে বিজিবি, কিন্তু সীমান্ত পরিস্থিতি এখন কেমন আছে? কন্যা, আজ সকাল 5টার দিকে কিন্তু ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা 6 সদস্যকে বাংলাদেশে প্রবেশ করানোর যে চেষ্টা করে সেটি কিন্তু বিজিবি প্রতিহত করেছে। তো আমি এখন রয়েছি সামন্ত সীমান্তের যে চর রতনপুর সেই এলাকায়। এখানে আমরা দেখেছি যে প্রায় 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও যারা এই যে 6 সদস্য তারা কিন্তু বাংলাদেশের যে শূন্য রেখার বাইরে ভারতের অভ্যন্তরে প্রায় 30 কিলো, বাংলাদেশ থেকে 30 কিলো গজের মধ্যে ভারতের অভ্যন্তরে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়েছে যে তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে। কিন্তু এখন পর্যন্ত বিএসএফ 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও বিজিবিকে কোনো ধরনের লিখিত কোনো বক্তব্য বা কোনো সংবাদ কিন্তু তারা পাঠায়নি বলে আমরা জানতে পেরেছি। তবে তারা কিন্তু সারাদিনই এই সীমান্তের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছেন এবং রোদ বৃষ্টি উপেক্ষা করেই তারা কিন্তু অবস্থান করছে এবং তাদেরকে বিএসএফ কিন্তু ফেরত নিচ্ছে না। এবং এদিকে বিজিবি কিন্তু কঠোর নজরদারিতে রয়েছে যেন কোনোভাবেই এই তাদেরকে বাংলাদেশে পুষিন না করা হয় এবং বিজিবিও কঠোর অবস্থানে রয়েছে। তো আসলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ কণা। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাদ্দাম হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঝিনাইদহ থেকে। বাগেরহাটের হাঁড়িখালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। স্বজনরা জানায়, গতকাল রাতে বাগেরহাট শহর থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আইনজীবী নিজামুদ্দিন শান্ত। তেঁতুলতলা এলাকায় এলে কে বা কারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে এখনও কাউকে শনাক্ত করা যায়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন। এদিকে কুষ্টিয়ার কোর্ট স্টেশনে বাবা ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। প্রতিবাদে 2 ঘন্টা ট্রেন আটকে রেখে বিক্ষোভ করে স্থানীয়রা। চট্টগ্রামের আনোয়ারায় বাবা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। দুপুরে হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকার নিহতরা হলেন স্বপন দাশগুপ্ত এবং কল্পনা দাস। ঘটনার পর ছেলে রমিরাজ দাশগুপ্তকে আটক করে পুলিশ। স্থানীয়দের দাবি হচ্ছে, রমিরাজ দীর্ঘদিন মাদকাসক্ত। সে ঘরে ঢুকে হঠাৎ করে মা কল্পনা দাসকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে রক্ষা করতে গেলে বাবাকেও আঘাত করে। এতে কল্পনা ঘটনাস্থলে মারা যান। আশেপাশের লোকজন এগিয়ে এসে স্বপনকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। মুন্সিগঞ্জে দিন দিন খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 6 শতাধিক মানুষ। এর মধ্যে শুধু 1 মাসে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2 শতাধিক রোগী। রয়েছে শয্যা সংকট সহ ব্যবস্থাপনা নিয়ে রোগী এবং স্বজনদের অভিযোগও। হাসপাতালটিতে জরুরি সেবায় আইসিইউ থাকলেও লোকবলের অভাবে এখনও শুরু হয়নি এর কার্যক্রম। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগীর ভিড়। শয্যা না পেয়ে বারান্দাতেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। সিভিল সার্জন জানায়, এবছর মুন্সিগঞ্জ জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 6 শতাধিক। চিকিৎসকরা বলছেন, শুধু জুলাই মাসেই প্রায় 350 মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আর যাদের অবস্থার অবনতি হয় আইসিইউর জন্য পাঠানো হয় অন্য হাসপাতালে। অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও মশারি দেওয়া হয় না।
আমার মশারিও দেওয়া হয় নাই। আমার তো আইসোলেশনে থাকা উচিত, কারণ আমি তো ডেঙ্গু রোগী। ভাই এখানে নাপা ছাড়া আর গ্যাস ছাড়া কোনো কিছু পাই না ভাই, সব বাইরে থেকে কিনতে হয় ভাই। আমরা হচ্ছে গরিব মানুষ, যদি সবই বাইরে থেকে কিনে আনতে হয়, তো এই হাসপাতাল, সরকারি হাসপাতাল কইছে কি আর হয়। নার্স চিকিৎসকরা বলছেন লোকবল সংকট থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। কর্তৃপক্ষ বলছে সীমাবদ্ধতার মধ্যেই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন আইসিইউ একটি হাইলি স্পেশালাইজড একটা ইস্যু, তো এটা একটি চলমান প্রক্রিয়া। তো আমরা আশা করছি আমাদের লোকবলের যে সমন্বয়, স্পেশালাইজড লোকবল আইসিইউ, এটা আমাদের সবসময় এটা আপডেট থাকবে। গত মাসে এই হাসপাতালে আইসিইউ উদ্বোধন হলেও কার্যক্রম শুরু হয়নি এখনো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফখরুল শাহিন। শাহিন, রংপুরের হামের পরিস্থিতি জানাবেন। কণা, প্রথমে জানিয়ে দিই সেটা হচ্ছে যে রংপুরে গত কয়েক সপ্তাহ ধরে হামের প্রকোপ কিন্তু অনেকটা কমেছে। আজকের যদি কথা বলি সেটি হচ্ছে গত 24 ঘন্টায় মাত্র একজন শিশু হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি আছে, এবং গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখেছি যে একজন দুজন করে প্রতি 24 ঘন্টায় ভর্তি হচ্ছে, এবং সর্বমোট এখানে 18 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে শিশু। এর মধ্যে গত কয়েক মাসে আমরা খোঁজ নিয়েছি সেটি হচ্ছে যে 580 জনের মতো শিশু হামের উপসর্গ নিয়ে এখানে চিকিৎসা নিয়েছেন, এবং 560 জনের মতো শিশু কিন্তু সুস্থ হয়ে ফিরে গেছেন। এর মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। তবে যে বিষয়টি শঙ্কার, আতঙ্কের, সেটি কিন্তু এখনও কাটেনি। তার কারণ শিশু ওয়ার্ড যেটি আছে, শিশু বিভাগ আছে, সেখানে সাধারণ রোগে আক্রান্ত যে শিশুগুলো আছে তাদের সঙ্গে রেখে কিন্তু হাম উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিষয়টি কিন্তু অভিভাবকদের জন্য এবং সচেতন নাগরিক সমাজের জন্য কিন্তু একটি আতঙ্কের। তারা বলছেন যে একসঙ্গে থাকার কারণে অন্য রোগীদের, অন্য শিশুদের হাম হওয়ার যে একটি আশঙ্কা সেটি কিন্তু রয়ে গেছে, এবং এই সমস্যাটি আমরা অনেক আগে থেকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বাস দিয়ে এসেছেন যে এই আলাদা ওয়ার্ড করা হবে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের জন্য, কিন্তু সেটি কিন্তু এখনও করা হয়নি। যদিও একটি ছোট্ট একটি ওয়ার্ড আছে যেখানে মাত্র 8 থেকে 7 জন শিশুর সংস্থান আছে, জায়গার সংস্থান। এছাড়া কিন্তু বাকিদেরকে শিশু ওয়ার্ডে শিশুদের সঙ্গে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং বাহিরের পরিস্থিতি যদি বলি সেটি হচ্ছে যে সপ্তাহে 2 দিন করে যে হামের টিকা দেওয়ার কথা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। নগর স্বাস্থ্যকেন্দ্রে আমরা খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু এই টিকাদান কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে সেগুলোতেও আমরা খোঁজ নিয়েছি, সেখানেও হামের যারা আক্রান্ত, হাম উপসর্গ নিয়ে আক্রান্ত শিশু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আলাদা করে আসলে চিকিৎসার ব্যবস্থা নেই, এবং রংপুরের মধ্যে একটি 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল কিন্তু কয়েক বছর ধরে চালু হয়নি, পড়ে আছে। সেটি প্রায় 30 কোটি টাকার উপরে নির্মিত। সেটি আসলে যারা নাগরিক সমাজের প্রতিনিধি আছেন তারা বলছেন সেটি যদি চালু হয়, শিশু হাসপাতাল 100 শয্যা বিশিষ্ট, তাহলে শিশুদের যে সমস্যা, অর্থাৎ চিকিৎসা নিতে সে সমস্যা, জায়গার সমস্যা, আসলে শিশু বিভাগে আসলে দেখা যাচ্ছে একটি বেডে 3 জন করে শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই সমস্যা আসলে এই সংকট দূর হবে যদি এই 100 শয্যা বিশিষ্ট হাসপাতালটি দ্রুত চালু করা হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ করা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফখরুল শাহিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে রংপুর থেকে, জানাচ্ছিলেন সেখানকার হাম পরিস্থিতির খবর। বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম এবং দুর্নীতি এবং একই সাথে অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছিল। তা থেকে উত্তরণে চিকিৎসা সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা চাই আমাদের গরিব, নিরীহ, মেহনতি মানুষগুলি আমাদের যতটুকু ফেসিলিটিস আছে তার ভিতরে তারা সেবা পায়। সেই সেবার উদ্দেশ্যে আমরা কিন্তু 50 শয্যাকে 101 শয্যায় উন্নীত করতে যাচ্ছি। জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করব। আর এটুকু বলে যে এখন থেকে এলাকার মানুষ ভালো স্বাস্থ্য সেবা পাবে, অনেকগুলি পরিবর্তন করব। নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তাকে 50 পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালায় তারা। এ সময় আটক করা হয় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের RMO ডাক্তার ইসমাইল আল রাজীবকে। পরে তার শরীর তল্লাশি করে 50 পিস ইয়াবা জব্দ করা হয়।
বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাইম জানায়, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষককে একযোগে বদলির প্রজ্ঞাপনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ হয় এবং শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে, কুমিল্লা সরকারি মহিলা কলেজে এমনিতেই শিক্ষক সংকট, তার উপর নতুন করে শিক্ষক না দিয়েই 7 জনকে বদলি করায় শিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই আদেশ প্রত্যাহার করে দ্রুত 7 শিক্ষককে পুনর্বহালের দাবি জানান তারা। এদিকে আন্দোলন থামাতে শিক্ষার্থীদের অনুরোধ করেন বদলি হওয়া শিক্ষক মোহাম্মদ মুহসিন। চাকরি বাঁচাতে হাত জোড় করে অনুরোধ করেন তিনি, যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ রয়েছে এক পর্যটক। তার নাম হেলাল উদ্দিন, তার বাড়ি মেহেরপুরে। গতকাল ছেলেসহ কয়েকজন মিলে তারা বেড়াতে যান কক্সবাজারে। সন্ধ্যায় সাগরে গোসলে নেমে ভেসে যান হেলাল উদ্দিন। এ সময় তার সঙ্গীরা উদ্ধারের চেষ্টা করলেও পারেনি। পরে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরাও তল্লাশি চালায়। আজ সকাল থেকে আবারও তল্লাশি চালালেও দুপুর পর্যন্ত সন্ধান মেলেনি। বরগুনায় অন্তত 500 কিলোমিটার সড়ক এখন খানাখন্দে ভরা, যার বেশিরভাগ অংশ উঠে গেছে পিচ, তৈরি হয়েছে ছোট বড় অনেক গর্ত। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী এবং চালকদের। যদিও এলজিইডির দাবি হচ্ছে, বরাদ্দ সংকটে করা যাচ্ছে না সংস্কার। বরগুনার আমতলী তালতলী সোনাকাটা 38 কিলোমিটার সড়ক, যার 22 কিলোমিটার জুড়ে এভাবেই পিচ খোয়া উঠে গিয়ে গর্তে পরিণত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন তো দূরের কথা, মানুষ চলাচল করাই যেন দায়। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই পথচারীদের। মা বোনের বাচ্চা কাচ্চা এই রাস্তায় দিয়ে গেলেই তার বাচ্চা আপনি ওই যে তার আর হাসপাতাল যাওয়া লাগবে না। 6 মাস হয় না, বছর না, এর মধ্যে গাতি হয়ে যায়। এখন যদি সরকার এই রাস্তার ব্যাপারে একটু দেখতে, তাহলে আমাদের পক্ষে ভালো হইতে আর কি। শুধু এই সড়কই নয়, একই অবস্থা জেলার আমতলীর ঘোপখালী চরক গাছিয়া বাজার, বাঁশবনিয়া চালি তাতলি, বরগুনা কালীর তবক, ডোয়াতলা আইলা বাজার, বৈকালীন বাজার আইলা সহ বেশ কিছু সড়কের। স্থানীয়রা বলছেন, ঠিকাদারদের নিম্নমানের কাজের কারণেই রাস্তাগুলোর এমন বেহাল অবস্থা। এই রাস্তাটার এখন পর্যন্ত কোনো মেরামত বা সুফল পাই নাই। এই অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ খুব ভোগান্তিতে আছে। বৃষ্টি মৌসুম হলে এটা বালি উঠে যায়, কাদা হয়ে যায়, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। এদিকে দীর্ঘদিন ধরে সড়কগুলো এমন নাজুক অবস্থায় পড়ে থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেই। যদিও এলজিইডি কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় পুরোপুরি মেরামত করা যাচ্ছে না রাস্তাগুলো। আমাদের অবশ্যই মেইনটেন্সের বাজেট হচ্ছে 40 কোটি টাকা। তার মধ্যে ইতিমধ্যে গত বছরে পাওনা বাকি আছে প্রায় 28 কোটি টাকা। আমরা হয়তো 12 থেকে 15 কোটি টাকা বেশি এবছর বরাদ্দ পাবো না। তার মধ্যে যেগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা যাতে অ্যাকোমোডেট করতে পারি সেই চেষ্টা করছি আমরা। এলজিইডির অধীনে বরগুনা জেলায় মোট সড়ক রয়েছে ৭,৫৬১ কিলোমিটার, যার ১,৪৯৫ কিলোমিটার পাকা রাস্তার মধ্যে অন্তত 500 কিলোমিটার দ্রুত সংস্কার প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চা শ্রমিক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার। সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানে এমনটাই জানান হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য SM ফয়সল। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র, অসহায়, বিধবা, এতিম এবং ভিটাহীন পরিবারের হাতে বিভিন্ন সরকারি সহায়তা তুলে দেওয়া হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং চা শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরের বরহিনগরে থাকা দেশি বিদেশি জাহাজের নিরাপত্তায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। 24 ঘন্টার অভিযানে সন্দেহজনক চলাচলের কারণে 16টি নৌযান জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় 41 জনকে।
পরে সংবাদ সম্মেলনে অপারেশন অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জান্নাতুল নাইম জানান, গেল 6 মাসে 3,500 টহল 112টি অভিযান চালিয়ে 34 চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়। ভবিষ্যতেও বন্দরের নিরাপত্তা নিশ্চিতের অভিযান অব্যাহত রাখার কথা তিনি জানান। সম্প্রতি 3টি জাহাজ থেকে চুরির অভিযোগ উঠলেও একটি জাহাজে চুরির সত্যতা পায় কোস্টগার্ড। বাকি 2টি জাহাজ থেকে চুরির ঘটনা ঘটেনি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কিংবা সাহায্য চাওয়ার বিষয়টি সেটিও আসলে হয়নি, যার প্রেক্ষিতে কক্সবাজারে পেকুয়ায় 58টি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। একই সাথে সরানো হয়েছে স্লুইস গেটের মুখে বসানো জাল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশের পর গত কয়েকদিনে এসব বাঁধ এবং জাল অপসারণ করা হয়। স্থানীয়রা জানায়, এভাবে খালে অবৈধ বাঁধ দেওয়ার কারণে চলতি মাসের প্রথম সপ্তাহে উজান থেকে নেমে আসা পানি নামতে পারেনি, ফলে বন্যা দীর্ঘায়িত হয়। পানিবন্দী হয়ে দুর্ভোগের শিকার হয় হাজার হাজার মানুষ। ভেসে যায় অনেক মৎস্য ঘেরের মাছ। বিষয়টি জানার পর স্বরাষ্ট্রমন্ত্রী সব বাঁধ অপসারণের নির্দেশ দেন। এসব বাঁধ এবং জাল অপসারণের ফলে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবান পৌরসভার অস্থায়ী ডাম্পিং স্টেশন থেকে ভেসে আসা বর্জ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 8 একর 3 ফসলি জমি। শুধু ফসলই নয়, দূষিত হয়েছে পুকুর, ঝর্ণা এবং আশপাশের পরিবেশও। দুর্গন্ধ এবং স্বাস্থ্য ঝুঁকিতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বান্দরবান থেকে ইয়াসিনুল হাকিমের পাঠানো রিপোর্ট। সাম্প্রতিক বন্যার সময় পাহাড়ি ঢলে বান্দরবান পৌর এলাকার বর্জ্যে সয়লাব সদর ইউনিয়নের লেমুঝিরি এলাকা। পাহাড়ের চূড়ায় থাকা পৌরসভার ডাম্পিং স্টেশন থেকে নেমে আসা এসব বর্জ্যে ক্ষতিগ্রস্ত অন্তত 8 একর 3 ফসলি কৃষিজমি, যা ভরে আছে প্লাস্টিক, পলিথিন, চিকিৎসা বর্জ্য, কাঁচের টুকরো এবং বিভিন্ন ধরনের আবর্জনায়। ফলে জমিতে কাজ করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কৃষকদের জন্য। জমি করতে পারতেছি না, পুকুর তো ভেঙে গেছে সব এরকম। এখন আমরা যদি একটু সরকার যদি আমাদের সহযোগিতা করে একটু আমাদের ভালো হবে আর কি। এখানে মানুষ যেন জমিন করতে পারে, হ্যাঁ, তারপর ময়লাগুলো যেন পরিষ্কার করে নিয়ে এরা কষ্টে অনেক কষ্ট, মানে জমিনগুলো করতে পারতেছি না। তারপরে এখানে ময়লা বা পানি ব্যবহার করতে পারছি না আমরা, আমাদের এখানে পানি নাই। ওই ময়লাগুলো তুলতে পারে, যেমনি আমরা তো ছাতক না, ওটা করতে পারবো না, আমরা তো গরিব মানুষ, ওটা যেন পরিষ্কার করতে পারে। কৃষি জমির পাশাপাশি দূষিত হয়েছে স্থানীয়দের দৈনন্দিন ব্যবহারের পুকুরের পানি। পাশের ঝর্ণাটিও বর্জ্যে ভরা দূষিত খালে পরিণত হয়েছে। দুর্গন্ধ, ময়লা ও দূষণের কারণে দুর্বিষহ হয়ে উঠেছে কয়েকশো পরিবারের জীবন। এখন তো সারা বিলে হয়ে গেছে প্লাস্টিক, ইঞ্জেকশনের সিরিজ, বিভিন্ন রকমের ময়লা আবর্জনা এখানে ভরে গেছে। গন্ধের কারণে বেশি কষ্টে আছি আমরা। পৌরসভা থেকে ময়লাগুলো সব এখানে রেখে পানি দিয়ে ও সব ময়লাগুলো এখানে আসে, মানে দুর্গন্ধে আমি থাকতে পারছি না এখানে। বৃষ্টির পানি বুঝছেন, এখানে কাঁচারগুলো চলে আসছে, কাঁচারা চলে আসার কারণে ওখানে থেকে বাতাস দিলে দুর্গন্ধটা এদিক দিয়ে আসে, তখন আমরা মানে কাজ কাম করতে পারি না গন্ধে। বর্জ্যগুলো পানির স্রোতে ভেসে গেছে স্বীকার করে পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকার এটা যেহেতু পৌরসভার বাইরে, ইউনিয়নের মেম্বারকে তো আসতে বলছেন, উনি সহ যারা ক্ষতিগ্রস্ত, কি করা যায়, কিভাবে সহযোগিতা করা যায়, এটাই আমরা পদক্ষেপ নেব। দ্রুত বর্জ্য অপসারণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং একটি স্থায়ী ও পরিবেশ বান্ধব ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয়দের। বলছেন, অন্যথায় প্রতি বর্ষায় একই দুর্ভোগের মুখোমুখি হতে হবে বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবার 1 মিনিটে দেখে নিব দেশের আরো কিছু খবর। গুজব ঠেকাতে নৈতিক শিক্ষার বিকল্প নেই, যশোরে এক অনুষ্ঠানে এমনটাই বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে ছড়িয়ে পড়েছে গ্যাস, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, বাজার দর প্রায় 32 লাখ টাকা।
বরিশাল সদরে সদ্য ঘোষিত বিএনপি কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন, পরে হয় বিক্ষোভ মিছিল। এবং মাদারীপুরে ৭৮ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন, ব্যয় হয়েছে ১২,৪০,০০,০০০ টাকা। দর্শক, এই ছিল দেশ 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।